রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন, ঠিক তার আগেই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে তারা ডিএটা দিয়ে দেবেন এবং সেটা 2009-এর যে রূপা আইন মোতাবেক সেটা দেবেন, কোন রকম বিভাজন না করেই দেওয়া হবে। এই সিদ্ধান্ত আচমকা এসেছে, এর পিছনের তাৎপর্যটা কি আসলে আমরা একটু বোঝবার চেষ্টা করি। আজও আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা সরকারি কর্মচারী এই লড়াইয়ের পক্ষে একেবারে প্রথম থেকে ছিলেন, লড়াইয়ের সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তারা রাস্তার লড়াই এবং আইনি লড়াই এই দুটোর সমন্বয়ের কথা বারবার করে বলেছেন। আসুন পরিচয় করে দিয়ে আজ এই শেষ পর্যন্ত দিয়ে দিতে রাজি হবার প্রেক্ষাপটটার উপরে আমরা আজ আলোকপাত করব। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেব, আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র, কর্মচারী সংগঠন কনফেডারেশনের সভাপতি, এবং মলয় মুখোপাধ্যায়, সরকারি কর্মচারীদের সংগঠন এমপ্লয়িজ ফেডারেশনের যিনি সম্পাদক, সেই মলয় মুখোপাধ্যায় রয়েছেন। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো মলয় বাবুর কাছে। মলয় বাবু, গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? মানে আজকেও তো সারাদিন গেল, বিজ্ঞপ্তি জারি করা, বিজ্ঞপ্তি দিয়ে জানানো, তারপরে সরকার আচমকা এটা মেনে নেওয়া, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আজকে আমি যতদূর জানি আপনারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন, আইনানুগ পরামর্শ নিয়েছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ মলয়বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু ডিস্টার্ব করছে। যাই হোক, এটা দেখুন, ব্যাপারটা হলো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা পরিবেশন করেছে টুইটের মাধ্যমে, পরবর্তীকালে তিনি প্রেসও করেছেন, তাতে যে 1/4/2008 থেকে আপনার 31/12/2019 পর্যন্ত যে বকেয়া দিয়ে সেটার যে 25% পরবর্তী প্রথম কিস্তি, সেটা কত শতাংশ হবে সেটা সরকার এবং ওই যে কমিটি সেটা ঠিক করে সেটা মিটিয়ে দেবে 31শে মার্চের মধ্যে, সেরকম বার্তাই কিন্তু পরিবেশন করছে। এই আমি আপনার কাছে বসার আগে আমাকে বলল, মলয়বাবু এরকম অর্ডার বেরিয়েছে, নোটিফিকেশন বেরিয়েছে, আমি আপনাকে পাঠিয়েছি, কিন্তু সেখানে দেখলাম যে 16 থেকে 19 পর্যন্ত এরিয়ারটা প্রথমে দেবে, পরবর্তীকালে নাকি ওই থেকে 15 পর্যন্ত দেবে। এখন ঘটনাটা হলো যে কিভাবে, তাহলে তো সেই সুপ্রিম অর্ডারকেই ভায়োলেট করবে। যাই হোক, সেটা আমি এখনই আপনাকে একদম নিউজটা দিতে পারবো না, আমি অর্ডারটাই দেখিনি। এখন ঘটনা যেটা, মাননীয় মুখ্যমন্ত্রী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা তো অস্বীকার আমরা করি না। তার কিছুদিন আগেই আমরা লক্ষ্য করেছি যে এই যে যুবসাথী, তিনি বাজেটে ফেব্রুয়ারি মাসে বলেছিল যে আগস্ট মাস থেকে দেবে, তিনি সেটাকে এগিয়ে নিয়ে এপ্রিলে করে। তারপরে তার যে ধর্ণা মঞ্চে 7ই মার্চ থেকেই তিনি শুরু করে দেন, অর্থাৎ অর্ডার কখন বেরোলো কি করলো সেটার থেকেও তিনি যেটা মুখে বলেছেন সঙ্গে সঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। তা তিনি যখন বলল আজকে সারাদিনেও অর্ডারটা আমাদের চোখে পড়লো না। এখন কি বার্তা আছে যেটা বললো, যে বা যেটা আমি এখানে বললাম সেটা কতটা সত্যি তা আমরা জানি না, তবে সেটা হলে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা ভায়োলেট করবে। এখন পরিষ্কার যেটা বলতে চাই, যে মুখ্যমন্ত্রী যখন বলেছে নিশ্চয়ই আমরা ডিএটা পাবো, কারণ তার কথার তো একটা মূল্য তো আমাদের দিতেই হবে। তার যদি এই কথার পরিপ্রেক্ষিত যদি অন্য ধরনের অর্ডার হয়, তাহলে তো আমরা সেক্ষেত্রে ছেড়ে দেব না। আমরা তো ওই যে আমাদের কন্টেম্প পিটিশনটা একদম সুপ্রিম কোর্টে জমা করা, এবং যেদিন উঠবে সেদিন কিন্তু আমরা এই সরকার যে তার নিজস্ব যে বার্তাটা ভায়োলেট করলো সেটা তুলে। এখন ঘটনা, এখন যেটা আমরা বলতে চাই, যে
যদি এই যে অর্ডার যদি আগামী কালের মধ্যে পরিষ্কার না হয়, তাহলে আমরা সুপ্রিম কোর্টে এটার জন্য আবার মেনশন করা অগ্রসর হয়েছিলাম। গতকালের পর থেকে সেটাকে আপাতত স্থগিত রেখেছি। তাহলে আবার আমরা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এই যে কন্টেম্প পিটিশনটা আছে সেটা মেনশন করে এগিয়ে আনবো। এগিয়ে আনার পরে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট দিন দেবে। আর যদি নাও দেয়, আপনারা সকলেই জানেন যে কতটা কমপ্লায়েন্স করলো আর কি রাজ্য সরকার, তার জন্য মামলাটা আবার উঠবে 15ই এপ্রিল 2026। তখনও কিন্তু এই যে কন্টেম্প পিটিশনটাই গুরুত্ব পাবে। কারণ সরকার যদি আমাদের ডিএটা না দেয়, এর মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরেও, তাহলে তো এই যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সে বার্তাটাই তো মূল্যহীন হয়ে যাবে। আবার আরো একটা কথা বলি, যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি, আমরা যে মামলাটা দায়ের করেছিলাম, অনুপম বাবু, আমি বা আমরা বারংবারই বলেছি যে এই যে ডিএ মামলা শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়। আমরা যারা বলেছিলাম যে রোপা 2009 মেনে যারা বেতন পেনশন ভাতা পায় তারা সকলেই ডিএটা পাবে। কিন্তু এমএ একটা পিটিশন যে করেছিল, তখন আমরা লক্ষ্য করেছিলাম যে সরকারি কর্মচারী ব্যতীত আর যারা আছে তাদেরকে সেখানে দেখানো হয়নি। আমরা খুব আপসেট হয়ে পড়েছিলাম, কারণ আমরা তো সকলের জন্যই ডিএটা চেয়েছিলাম। কিন্তু গতকালের যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেই বার্তার পরিপ্রেক্ষিত আমরা বুঝতে পেরেছি ডিএটা সকলের জন্যই কিন্তু রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। কিন্তু এখন সত্যি কথা বলতে আমি খুব আপসেট হয়ে আছি, যেহেতু আমাকে যখন কোনো বার্তা দেবে নিশ্চয়ই ফেক কোনো খবর দেবে না। আবার এটাও যে 16 সাল থেকে 19 সাল পর্যন্ত বকেয়াটা এখন দিয়ে দেবে, আর 2008 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত সেটা পরে দেবে। সেটা কিভাবে হয়? আগে তো প্রথমের দিকে ডিএটা দেবে। যদি বলতো যে 8 থেকে 15 পর্যন্ত প্রথমে দেব, পরবর্তীকালে এটা দেব, সেটা হলেও মানা যেত। আর এইভাবে তো ডিএটা হবে না। 100% ডিএ ক্যালকুলেশন করার পর তার 25% যেটা ইমিডিয়েট এফেক্ট, আর 75% নিয়ে যে হাইপার কমিটির সঙ্গে কথা হয়েছে, তার যে এক কিস্তি ফার্স্ট কিস্তি, সেটা সরকার 10ও দিতে পারে। 25-এর সঙ্গে 10 35 হবে। যদি 15 দেয় 40 হবে, 20 দিলে 45 হবে, আর যদি 25 দেয় তো 50% দিয়ে 31শে মার্চের মধ্যে পেয়ে যাব। এটা তো পরিষ্কার হিসাব। এবং আমরা কিন্তু এই যে হিসাবটা একদম মানে অর্থ দপ্তর এবং মানে মুখ্য সচিবের কাছেও কিন্তু আমরা পাঠিয়েছি কিভাবে ডিএ যে এই যে এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে, এখানে সহজ ভাবে করে দিয়েছি। তবুও যদি সরকার এখন বলে এই ক্যালকুলেশন করার জন্য সময় দেরি হবে, অমুক হবে তমুক হবে। এবং আরো একটা বার্তা, যেটা হচ্ছে সরকারই বলেছে যে 8 থেকে 15 পর্যন্ত ম্যানুয়াল যে সার্ভিস বুকে আমাদের বেতন পেনশন ভাতা প্রভৃতি লেখা থাকতো, তার ভিত্তিতে বেতন হতো। কিন্তু 16 থেকে মানে এখন কত রানিং HRMS অর্থাৎ কম্পিউটারাইজ হয়ে গেছে। তাই সার্ভিস বুকটা আপ টু ডেট করে সেই কম্পিউটারাইজ করার কাজটা দ্রুত গতিতে চলছে এবং তার 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এবং সেটা হয়ে যাওয়ার পর খুব সহজেই ক্যালকুলেশন শিটটা ওখানে ফেললে পরে কার কত ডিএ কত শতাংশ দিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা তো ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন আমরা লক্ষ্য রাখছি যে অর্ডারে কি আছে, সেই দিকটা আমাদের একটু খুব ভালো মতো দেখে নিতে হবে। সর্ব আপনি শুনলেন, এখনো তার মানে গোটা বিষয়টা একটা দ্বন্দ্ব কিন্তু থেকে যাচ্ছে যে কি চাইছেন। খুব তাৎপর্যপূর্ণ ভাবে একটা কথা মলয়বাবু বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যিনি প্রশাসনিক প্রধান তিনি যা বলেন সেই অনুযায়ী হয়। অর্থাৎ তিনি আজকে বললেন আজকে দিয়ে দেব, তারপরে তার মনে হলো যে না আরো দুদিন পরে দেব, কিংবা পরে দেব বলেছে আজকে দিয়ে দেবো। মানে ওনার অনেক সময় অনেক রকম মনে হয়। কারণ উনি তো একটু আগে বলেছিলেন যে যুবসাথী ভোটের পরে হবে, তারপরে তিনি এপ্রিল বললেন, তারপরে আবার মঞ্চে দাঁড়িয়ে ওনার হঠাৎ করে মনে হলো যে আজকে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে নারী দিবস, সুতরাং নারী দিবসের বিশেষ
প্রাপ্তি হিসেবে যদি আমরা কালকে থেকেই দিই, তাই কালকে থেকে, এবং তারপরে দেখা যায় প্রশাসনের সবাই সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। মানে এখানে তো অদ্ভুত অবস্থা যে সরকারি বিজ্ঞপ্তির আগে ওনার বক্তব্য চলে আসে, বিজ্ঞপ্তিতে তো আগে হবে, ওনার বক্তব্য চলে আসে, উনি বলে দিচ্ছেন। ফলে কোথাও এটা নিয়ে কি একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে আসলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকলেও আমরা বোধহয় খুব ব্যক্তি নির্ভর হয়ে পড়ছি, মানে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা গোটা বিষয়টা খুব অগ্রাধিকার পাচ্ছে। দেখুন, সংবিধান যারা তৈরি করেছিলেন তারা তো খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন এবং প্রায় প্রত্যেকেই পাশ্চাত্য শিক্ষায় মানুষ ছিলেন। তা যার ফলে তারা কখনো কল্পনা করেননি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন মুখ্যমন্ত্রী পদে এমন একজন উঠে আসবেন যার মানসিক স্বাস্থ্য নিয়েই প্রশ্ন থাকবে। এটা তারা কল্পনা করেননি। তারা এটাও কল্পনা করেননি যে মুখ্যমন্ত্রী পদে যিনি বসে আছেন তিনি শুধুমাত্র আমি এলিট এইটা প্রমাণ করার জন্য তিনি একটা জাল ডক্টরেট ডিগ্রি ব্যবহার করবেন, তার নামের পাশে বসাবেন, বা তিনি ওই অপাঠ্য বিভিন্ন বই টই লিখবেন, কবিতা টবিতা লিখবেন, বা যে ছবি কেউই বুঝতে পারে না সেরকম ছবি আঁকবেন, বা অশ্রাব্য গান গাইবেন যে গান শোনা যায় না। এটা সংবিধান প্রণেতারা ভাবেননি। এবং আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি যে আমাদের সাংবিধানিক সিস্টেমে সর্বভারতীয় সার্ভিসের যে আমলারা কোনো রাজ্যে কাজ করেন, অর্থাৎ আইএএস আইপিএস, তাদের কিন্তু মুখ্যমন্ত্রীর অন্যায় বা বেআইনি বা অনৈতিক নির্দেশ মানার কোনো দায় নেই। কারণ তারা তাদের চাকরিটা নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকের দ্বারা। অর্থাৎ তারা এখানে ডেপুটেশনে কাজ করতে আসেন, এর বাইরে কিছু নয়। তাদের সার্ভিস ম্যাটার্সটা কিন্তু দেখে কেন্দ্র সরকার। এখানে পশ্চিম বাংলায় আমরা 2011-র পর থেকে দেখছি দু একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম, উজ্জ্বল বিচ্ছিন্ন ব্যতিক্রম নিশ্চয়ই আছে। যেমন আপনার মনে আছে হয়তো যে শিলিগুড়িতে তখন পুলিশ কমিশনার ছিলেন কে জয়রামন, তা মালদার জেলা শাসক ছিলেন গোদালা কিরণ কুমার। তা গোদালা কিরণ কুমার একটা কেলেঙ্কারিতে, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন। তা তখন আমি স্বরাষ্ট্র দপ্তরে আধিকারিক পদে ছিলাম। তা আমি জানি যে কে জয়রামন কিন্তু যখনই শিলিগুড়িতে ওই গোদালা কিরণ কুমারকে পেয়েছিলেন তাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছিলেন। গোদালা কিরণ কুমার জানতেন, এই কে জয়রামন জানতেন যে গোদালা কিরণ কুমার জেলা শাসক, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন, জানতেন। তারপরেও কিন্তু তিনি গ্রেপ্তার করেছিলেন। তা বা দয়ামন্তী সেন, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু এগুলো বিচ্ছিন্ন ব্যতিক্রম। মোটের উপর আমরা দেখছি যে সর্বোচ্চ স্তরের আধিকারিকরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চাকর বাকরে পরিণত হয়েছেন এবং কৃতদাস হিসেবে, শাসক দলের কৃতদাস হিসেবে কাজ করছেন। এটা খুব দুর্ভাগ্যের। এবং আমার মনে হয় আমি শ্যামলবাবু এই প্রসঙ্গটা আমি আলোচনা করবো, মানে আজকে এই প্রসঙ্গটা আমি তো আলোচনা করবো, কারণ বিভিন্ন সময় যেভাবে নির্বাচন কমিশন সরিয়ে দিচ্ছে রাত্রেবেলা হঠাৎ করে এই প্রসঙ্গটা আগে আপনি ডিএর এই প্রসঙ্গটা একটু বলুন যে আপনারা কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। যার ফলে আমাদের পশ্চিম বাংলায় বর্তমানে যে নির্দিষ্ট নিয়ম, প্রশাসনিক নিয়ম, সেই নিয়মে কিন্তু কাজ হয় না। যেমন ধরুন আমাদের এক কিস্তি ডিএ ঘোষণা হলে আমরা আগে দেখতাম, আগের সরকারের আমলে নিচে থেকে ফাইল উঠতো, আমরা যারা নিচের তলায় কাজ করতাম আমরা ফাইল তুলতাম, সেই ফাইল সেক্রেটারি তো সেখান থেকে তারা রেকমেন্ড করে অর্থমন্ত্রীর কাছে পাঠাতেন। মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা থাকতো না যে কিরকম ডিএ হবে। এখন কিন্তু অর্থমন্ত্রী বলে কোনো বস্তু নেই, অর্থ সচিব বলে কোনো বস্তু নেই, বা নিচের থেকে ফাইল ওঠার কোনো ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওই মনে হলো কোথায় বেবারাকে হাঁটতে হাঁটতে বললেন ঠিক আছে আমি এক কিস্তি ছুড়ে দিয়ে দিচ্ছি, কখনো বিধানসভায় বাজেট পেশ হচ্ছে একটা চিরকুটে বললেন ঠিক আছে আমি এটা ছুড়ে দিয়ে দিচ্ছি, বা এয়ারপোর্টে কোনো নামতে নামতে বললেন ঠিক আছে ছুড়ে দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রশাসনটাকে তিনি ব্যক্তিগত জমিদারিতে পরিণত করেছেন। প্রশাসনটা প্রশাসন নেই। ফলে হয়েছে কি, কর্মচারীরা এবং তার পরস্পর বিরোধী অবস্থান। এই মামলার ক্ষেত্রেই দেখুন 2018 সালে প্রথম রায় হয়েছিল
যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং তারপরে স্যাট মোডালিটি ঠিক করে রাজ্য সরকারকে দিতে বলেছিল। তাহলে রাজ্য সরকার সেদিনই জেনেছিলেন যে এই রায় মেনে তাদের ডিএটা দিতে হবে। তাহলে তারা আদালতে মামলা করেছিলেন, ঠিক আছে, তাদের প্রস্তুতিটা তৈরি করে রাখার দরকার ছিল দীর্ঘ সময়। তারপরে 2022 সালে আবার রায় হয়েছে কলকাতা হাইকোর্টে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে হবে। তাহলে 2022 সালের ওই 20 মে ওই রায়ের পরেও রাজ্য প্রশাসন বা মাননীয় জেনেছিলেন যে তাদেরকে এইভাবে ডিএটা দিতে হবে। তারপরে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যে ইন্টারিম অর্ডার গত 16ই মে 2025 বেরিয়েছে, তাতেও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিলেন যে রাজ্য কর্মীদের বক্তব্য এবং হাইকোর্ট এবং স্যাটের রায়, এটা তারা কিন্তু মান্যতা দিচ্ছেন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিচ্ছেন, ডিএটা দিতে হবে। এবং প্রাথমিকভাবে তারা এটা মনে করেছিলেন বলেই 25% ডিএ ওই 16 তারিখের পরে 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে বলেছিলেন। অর্থাৎ রাজ্য সরকারের কাছে কিন্তু এটা জানা ছিল, এটা একেবারে অজানা নয়, তারা প্রস্তুতি নেওয়ার দীর্ঘ সময় পেয়েছিলেন। এবার দেখুন, মুখ্যমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি যখন একটা টুইট করেন, সাংবাদিক সম্মেলনে বলেন আমাদের যে বিজনেস রুলস আছে, রুলস অফ বিজনেস বা আমাদের সেক্রেটারি ম্যানুয়াল, তাতে বলা আছে মুখ্যমন্ত্রী যখন লিখিতভাবে কোনো ঘোষণা করেন তখন সেটাই হচ্ছে সরকারি অর্ডার। যার ফলে আমরা ধরেই নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছেন তখন এটা সরকারি অর্ডার, এবং নিশ্চয়ই সোমবার এই সরকারি অর্ডার বেরিয়ে যাবে। এখন কর্মচারীরা কিন্তু সন্দিহান ছিলেন, ভীষণ সন্দিহান, কারণ পরস্পর বিরোধী অবস্থান। অর্থাৎ 6ই মার্চ যেদিন ওই মালহোত্রা কমিটির রিপোর্ট পেশ করার দিন, সেদিন তারা একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করে জানালেন তারা শুধুমাত্র কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের দেবেন। আবার 31শে ডিসেম্বর অবধি সময় চাইলেন, তারপরে হঠাৎ করে ঘোষণা করে বললেন আমরা সবাইকে দিচ্ছি। এখন মামলা তো রোপা 2009 এর আন্ডারে যাদের বেতন ভাতা পেনশন হয় তাদের সকলের জন্য, তাহলে উনি একটা বিভাজন করতে চাইলেন, আবার হঠাৎ করে একটা ঘোষণা করলেন, যার ফলে এই মুখ্যমন্ত্রীর কোনো বিশ্বাসযোগ্যতা কর্মচারীদের কাছে নেই। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলছি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যে অর্ডারটার কথা বললেন, সেই অর্ডারটা এখন আমি দেখিনি, মলয়বাবু নিজেও দেখেননি, উনি বললেন। এখন সেই অর্ডারে যদি সরাসরি সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেই রায়ের অন্যরকম কিছু করার চেষ্টা হয়, তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নেব। কারণ মনে রাখতে হবে, কলকাতা হাইকোর্টে আমাদের করা একটা আদালত অবমাননার মামলা পেন্ডিং আছে, মহামান্য সুপ্রিম কোর্টে তাদের ইন্টারিম অর্ডার না মানার জন্য একটা মামলা আমাদের পেন্ডিং আছে, ওই কন্টেম্প মামলা। আবার এই ক্ষেত্রেও আমরা একটা কন্টেম্প পিটিশন দাখিল করেছি। তাহলে তিনটে কন্টেম্প পিটিশন কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং আছে। কাজে আমরা অর্ডারটা হাতে পেলে আমরা দেখে নিতে চাই। আর একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে আবারও বলছি, সুপ্রিম কোর্ট এক্ষেত্রে শুধু ডাইরেকশন দেননি যেটা সাধারণভাবে দেয়া হয়। সুপ্রিম কোর্ট যেটা দিয়েছেন একদম সুনির্দিষ্টভাবে একটা ডাইরেকশন দিয়ে সেই ডাইরেকশনটা কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, কারণ রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট বিশ্বাস করেননি।